আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, 3 স্তরের নিরাপত্তা। শস্যচিত্রে বঙ্গবন্ধু এখন গিনেস বুকে, বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার জন্য 30,000 ঘর দেবে সরকার, একনেকে প্রকল্প অনুমোদন। বাড়ছে করোনা সংক্রমণ, আরো 26 মৃত্যু, জনসমাগম না করার নির্দেশ, বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। কতজনকে দায়মুক্তি দিয়েছেন ইকবাল মাহমুদ, জানতে চায় হাইকোর্ট। 11 এপ্রিলের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদ আরও থাকছে, মিয়ানমারের শোক মিছিল, সামরিক শাসনে দেশ ছাড়ছেন অনেকে, বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান হবে 10 দিন ব্যাপী। শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে। অনুষ্ঠানমালায় উপস্থাপিত হবে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের সংগ্রাম ও অগ্রগতির চিত্র। তুলে ধরা হবে বঙ্গবন্ধুর নেতৃত্বের বীর গাথা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে। অনুষ্ঠান সফল করতে চলছে কলাকুশলীদের মহড়া। এতে উপস্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধের কঠিন প্রভাবকালে বঙ্গবন্ধুর পৃথিবীতে আগমনের কথা। স্কুল জীবন থেকেই সমাজ গঠনের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। অনুষ্ঠানের নানা পর্বে উপস্থাপন করা হবে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বের নানান দিক। রাষ্ট্র পরিচালনায় তাঁর নেওয়া অবদানের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠান পরিকল্পনায়। 10 দিনের অনুষ্ঠানমালার সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন অনুষ্ঠানের আহ্বায়ক। আগামীতেও আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সেই তর্জনীর কাছ থেকে, বঙ্গবন্ধুর স্বপ্নের কাছ থেকে, তার সাহসের কাছ থেকে অনুপ্রেরণা পাবে। তো এভাবে পুরো বিষয়টাকে চিন্তা করে আমরা মুজিব চিরন্তন সাজিয়েছি এবং 10 দিনের অনুষ্ঠানমালা, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে যাত্রা এবং পরবর্তীতে আমরা আজকে মুজিব বর্ষ নিয়ে আমরা যে আয়োজনগুলি করছি, এই পুরো যাত্রাটাকে আমরা একটা মুজিব চিরন্তন যাত্রা হিসেবে আমরা সামনে ধরেছি। অনুষ্ঠানের মূল থিম মুজিব চিরন্তন, তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্যও রয়েছে আলাদা থিম, জানান সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক। স্বাধীনতার আগ থেকে শুরু করে সেই সংগ্রাম এবং সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার ত্যাগ, তার এই সাহসিকতা এবং ফাঁসির মুখোমুখি হয়েও তার যে আপোষহীন মনোভাব, যা দিয়ে তিনি বাঙালি জাতিকে একটি মুক্তি সংগ্রামের দিকে নিয়ে গেছেন, সেটি আমরা তুলে ধরব। ভারত, জাপান সহ বাংলাদেশের শিল্পীরা তুলে ধরবেন বাংলাদেশের অগ্রযাত্রার গল্প এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের বীর গাথা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে জলে, স্থলে ও আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। চেকপোস্টে বসানো হচ্ছে চেহারা শনাক্তকরণ ডিভাইস। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, রাজধানী জুড়ে থাকবে চেকপোস্ট, আর এসব চেকপোস্টে থাকবে অন সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কঠোরভাবে তা দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব প্রধান। র্যাবের বম্ব স্কোয়াড, পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ, র্যাবের স্পেশাল ফোর্সেস টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটাতে চায়, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ম মোজাইক হিসেবে স্বীকৃতি পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু। চীনের রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। বগুড়ার বালেন্দা গ্রামে 1,19,430 বর্গমিটার জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধু মুজিব বর্ষের অন্যতম আকর্ষণ। এই অর্জন বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে নান্দনিক এই চিত্রকর্ম প্রজন্মের জন্য অনুপ্রেরণাও। ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। শস্যক্ষেতের ক্যানভাসে আঁকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। মুজিব বর্ষে এ যেন জাতির পিতার প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। বালেন্দা বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম। উর্বর মাটির 1,19,430 বর্গমিটার জমিতে সবুজ আর ঘন বেগুনি রঙে 2 জাতের ধানের চারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রে বঙ্গবন্ধুর নান্দনিক প্রতিকৃতি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত বালেন্দাবাসী। আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমরা মহান একটা নেতার ছবি ধানের মধ্যে দেখতে পারতেছি, সারা বিশ্ব দেখবে। অনেক লোকজন আসতেছে, দেখতেছে, এটাই আমাদের কাছে ভালো লাগছে। আমাদের এখানে একটা শস্য তৈরি করছে, সবাই আসতেছে, খুব আনন্দিত। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা ও নিবিড় পরিচর্যায় গিনেস রেকর্ডে বাংলাদেশ। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই উদ্বৃত্ত ফসলে আমরা এই ধরনের একটি শস্যচিত্র করতে পেরেছি। শস্যচিত্রে বঙ্গবন্ধু বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা বলেই মনে করেন কৃষিমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ সমৃদ্ধির পথেই এগোবে বলে বিশ্বাস মন্ত্রীর। সুস্পষ্টভাবে সারা পৃথিবীর যারা নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষ, যারা জাতীয় স্বাধীনতার জন্য এখনো আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকেও কিন্তু অনুপ্রেরণা যোগাবে এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে বাংলার মানুষকে তিনি উজ্জীবিত করবেন। লার্জেস্ট ক্রপফিল্ড মোজাইক ক্যাটাগরিতে গিনেস রেকর্ডে চীনকে পেছনে ফেলে মুজিব বর্ষেই নতুন রেকর্ড গড়ল শস্যচিত্রে বঙ্গবন্ধু। বাংলা মানেই বঙ্গবন্ধু। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলার প্রতীক হিসেবে ফসলের ক্যানভাসে শস্যচিত্রে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি বিশ্বের দরবারে নিঃসন্দেহে এক অন্য বাংলাদেশের পরিচয় তুলে ধরে, যা মুজিব শতবর্ষের এক অনন্য দৃষ্টান্ত। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, বগুড়া। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য বীর নিবাস নামে 30,000 ঘর করে দেবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 4,122 কোটি 98 লাখ টাকার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো নির্মাণ করে দেয়া হবে। এদিন মোট 5,619 কোটি টাকার 6টি প্রকল্প অনুমোদন হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সব মিলিয়ে 5,619 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রকল্পে অর্থায়ন ও প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। প্রকল্পগুলো সময় মতো শেষ করা এবং কাজের গুণগত মান নির্ধারণ করা, গুণগত মান বজায় রেখে কাজ করা এবং কোনো ক্ষেত্রে প্রকল্পের প্রস্তাবিত মেয়াদের থেকে উনি 6 মাস বা 1 বছর বৃদ্ধি করে দিয়েছেন, বাস্তবতা নিরিখে যাতে কাজগুলো শেষ হয়। সভায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য বীর নিবাস নামে 30,000 ঘর করে দেওয়ার প্রকল্প অনুমোদন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য 30,000 ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। প্রকল্পের মোট ব্যয় হলো 4,112 কোটি 98 লক্ষ 98 হাজার টাকা। চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন একনেক চেয়ারপারসন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দৈনিক সংক্রমণ হার বেড়ে 8.29%। 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 60 15 জন। এদিকে মুজিব শতবর্ষের প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, কঠোর লকডাউনের কোনো নির্দেশনা নেই, তবে
রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেয়া আছে। একই সাথে বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানা ও সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দেশের 219টি ল্যাবে 20,748 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত সংখ্যা 1,719। মোট শনাক্ত 5,60,887। নতুন 1,352 জন সহ সুস্থ হয়েছে 5,14,479 জন। 24 ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছে 12 জন এবং এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় 24 ঘণ্টায় 60 ঊর্ধ্ব 15 জনের মৃত্যু হয়েছে। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 8 জন এবং 41 থেকে 50 বছরের বয়স সীমায় মারা গেছেন 3 জন। করোনায় এ পর্যন্ত শনাক্তের হার 13.03%, সুস্থতার হার 91.73% এবং মৃত্যু হার 1.53%। এদিকে মুজিব শতবর্ষে সাবধানতা অবলম্বন সহ সংক্রমণ এড়াতে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়েছে জানান তিনি। রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, তারপরে হচ্ছে গিয়ে পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্য সবাইকে মাস্ক পরার জন্য, পর্যটন কেন্দ্রগুলোতে যাতে লোকে ভিড় না করে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ 8 এপ্রিল থেকে দেয়া হবে। সংক্রমণ মোকাবেলায় সব হাসপাতাল প্রস্তুত আছে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যেখানে আছেন সেইখানকার ব্যবস্থাটা আপনারা স্বাস্থ্যসেবা নিন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার অমর 21 গ্রন্থমেলায় প্রাধান্য পাচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ। বাংলা একাডেমি সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আর মহাপরিচালক জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে অমর 21 গ্রন্থমেলা ফেব্রুয়ারির বদলে অনুষ্ঠিত হচ্ছে মধ্য মার্চে। সোহরাওয়ার্দী উদ্যানে 15 লাখ বর্গফুটের পরিসরে মেলার আয়োজন করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এই আয়োজনের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলন। এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। 540টি প্রতিষ্ঠানের 834টি স্টল আর 33টি প্যাভিলিয়ন থাকছে মেলায়। থিম নির্ধারিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী। আমরা আশা করছি জাতির পিতার জীবন ও কর্ম অধ্যয়ন এবং স্বাধীনতার মর্মবাণী জাতীয় জীবনে প্রতিফলিত হয় সেই জন্য এই বইমেলায় আমরা বিশেষভাবে জোর দেব। করোনার কারণে এবার শুরু থেকেই থাকছে না শিশু প্রহর। শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে যেন দর্শনার্থীরা আসতে পারে সে অনুযায়ী বিন্যাস করা হয়েছে স্টল। নতুন মাত্রা যোগ করার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সবসময়, যে নতুন কিভাবে মাত্রা যোগ করতে পারি। মেলা সফল করতে এবং করোনা নিয়ে সচেতনতায় গণমাধ্যমের সহায়তা প্রত্যাশা করেছেন একাডেমির মহাপরিচালক। স্বাস্থ্যসেবা নেই, বইমেলা নেই, মাস্ক নেই, বইমেলা নেই। আপনারা যদি এটি আমাদের অনুরোধ রাখেন, তাহলে সংবাদপত্র এবং টেলিভিশনে যদি লোকজন এটা দেখে সচেতন হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বইমেলা আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তার। স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলা চালাতে পারে, হয়তো আমাদেরকে আরো কোনো রকম সিদ্ধান্ত, নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যেন অন্তত স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যতটা সম্ভব মানতে পারে। স্বাস্থ্যবিধি মেনে মেলার সব আয়োজন যথারীতি চলবে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো একটা নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। 18 মার্চ থেকে প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অমর 21 বইমেলায় 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করবেন। এছাড়া আশপাশের সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি।
করোনার কারণে স্বাস্থ্যবিধি সুরক্ষায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কৃষ্ণপদ রায়। এছাড়া আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলবে তল্লাশি কার্যক্রম। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরের আগে শেষ 5 মাসে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 11 এপ্রিলের মধ্যে তাদের নাম, ঠিকানা সহ তালিকা হাইকোর্টে দাখিল করতে দুদককে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2016 সালের 10ই মার্চ ইকবাল মাহমুদ দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তিনি অবসরে যান চলতি বছরের 10ই মার্চ। গত 14 ও 16 মার্চ দুটি দৈনিকে বিদায়ের আগে দুর্নীতির বহু রাঘব বোয়ালকে ছেড়ে দেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নামে সংবাদ প্রকাশিত হয়। তাদের দায় মুক্তি আড়াল করতে ঢাল হিসেবে ব্যবহার করেন কিছু নিরীহ ও দুর্বল ব্যক্তিকে। অন্য একটি দৈনিকে আসে 10 বছর ধরে জালিয়াতি, 26 কোটি টাকা আত্মসাৎ শিরোনামে প্রতিবেদন। প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর মঙ্গলবার দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শেষ 5 মাসে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। যাদেরকে এই বিগত 5 মাসে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্ট চেয়েছেন এবং রিপোর্টারের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো হাইকোর্টে দাখিল করতে পারছেন আগামী 11 এপ্রিল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জালিয়াতির মাধ্যমে ব্যাংক হিসাব খুলে রাষ্ট্রীয় সংস্থা সাধারণ বীমা কর্পোরেশনের আয় থেকে 26 কোটি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। দুদক কখনো অব্যাহতি দিতে পারে না। দুদক একটা অব্যাহতি দিয়ে আদালত, আর দুদকের অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই। দুদক অনুসন্ধান করে একটু তথ্যের ভিত্তিতে, একটু উপাত্তের ভিত্তিতে। ওই প্রতিবেদন নজরে নিয়ে এই বিষয়ে সাধারণ বীমার অবস্থান কি তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এসে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে আলোচিত রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আর নেই। সিঙ্গাপুর থেকে মরদেহ আসবে 18 মার্চ। মশক নিধনে ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা, অবৈধ স্থাপনা দেখা মাত্র উচ্ছেদের নির্দেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই। কোভিড পরবর্তী জটিলতায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় মারা যান তিনি। আলোচিত এই রাজনীতিক জীবদ্দশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সময় উপদেষ্টা ও আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি ছেড়ে জাতীয় পার্টি হয়ে আবারও বিএনপিতে আসেন। বিভিন্ন সময় তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করলেও লেখনীতে সবসময় সত্য তুলে এনেছেন এই আইনজ্ঞ। আরও জানাচ্ছেন শাকের আরজু। 75 পরবর্তী সময়ে রাজনীতিতে সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপি প্রতিষ্ঠার সময় সামরিক শাসক জিয়াউর রহমানের ডাকে তিনিও সাড়া দিয়েছিলেন। আবার জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে 1985 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পান তথ্য মন্ত্রণালয়ের। 1986 সালে উপপ্রধানমন্ত্রী আর এর 2 বছর পর হন প্রধানমন্ত্রী। এরশাদের পতনের পর জাতীয় পার্টির টিকিটে এমপি নির্বাচিত হন মওদুদ। 1996 সালে কোম্পানিগঞ্জ থেকে ওবায়দুল কাদেরের কাছে হারের পর যোগ দেন বিএনপিতে। 2001 সালে বিএনপি জামাত জোটের আইনমন্ত্রী ছিলেন তিনি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে আটক হন মওদুদ। পরে অবশ্য বেরিয়ে এসে আইন পেশায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। রাজনীতির মাঠে নানা কারণে আলোচিত থাকলেও লেখনীতে সত্য তুলে আনার চেষ্টা ছিল সবসময়। লেখার কারণে নিজের দল বিএনপির অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠতেন এই স্থায়ী কমিটির সদস্য। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ কনস্টিটিউশনাল কোয়েস্ট ফর অটোনমি 1952-71, বাংলাদেশ এরা অব শেখ মুজিবুর রহমান, কারাগারে কেমন ছিলাম ইত্যাদি। মওদুদ আহমদের জন্ম 1940 সালের 24 মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করে ব্রিটেনের লন্ডনস্থ লিংকস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে আইন পেশায় নিয়োজিত হন।
তিনি ব্লান্ট ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। জীবন সায়ান্নে এসে পুত্রশোক সইতে হয়েছে এই রাজনীতিককে। পল্লীকবি জসিমউদ্দিনের জামাতা মওদুদ আহমদ করোনা সংক্রমিত হয়েছিলেন। করোনামুক্ত হলেও কোভিড পরবর্তী জটিলতা কেড়ে নিল ব্যারিস্টার মওদুদ আহমদকে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সিঙ্গাপুর থেকে 18 মার্চ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন 19 তারিখ ব্যারিস্টার মওদুদের জানাজা হবে। এত বড় মাপে একজন পার্লামেন্টেরিয়ান, বাংলাদেশের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতির ব্যাপার, কোনো সন্দেহই নেই। 18 তারিখ সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সিঙ্গাপুর থেকে আসবে, সেই ফ্লাইটে উনি আসবেন। পার্লামেন্টে তার একটা জানাজার অনুমতি পাওয়া যাবে, তারপরে হাইকোর্টে তার জানাজা হবে এবং পরে আমাদের পার্টি অফিসের সামনে, দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালা উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুভাবে সম্পন্ন করতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি তারা শুরু করেছিল, তার ধারাবাহিকতা এখনও বজায় রেখে চলছে বিএনপি। কিউলেক্স মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রামের শেষ দিনে উত্তরা 11 নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মেয়র আতিকুল ইসলাম মশক নিধন কর্মীদের মনিটরিংয়ের জন্য বায়োমেট্রিক হাজিরার পদ্ধতি চালু করেন। অঞ্চল নয়, ওয়ার্ড ভিত্তিক মশক নিধনের কার্যক্রমের পরিকল্পনার কথা জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে মশক নিধন কার্যক্রমের শেষ দিনে উত্তরা 11 নম্বর সেক্টরে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি গরিবে নেওয়াজ এভিনিউয়ের খিদির খাল পরিদর্শন করেন। অবৈধ স্থাপনা দেখা মাত্রই তা বিনা নোটিশে উচ্ছেদের নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। ওই পাশে বিরাট খাল, এই পাশে বিরাট খাল, কিন্তু মাঝখানে কিন্তু দখল। এই সাফা টাওয়ার যারা করছেন, অবৈধ দখলদারদের জন্য সিটি কর্পোরেশন কোনো বৈধ ধরনের কোনো নোটিশ দিবে না। এর আগে সকালে এসব এলাকার মশক নিধন অভিযান পরিদর্শন করেন মেয়র। যেসব এলাকায় মশক কর্মীরা সক্রিয়, সেসব এলাকায় মশা কম বলে জানান মেয়র। তাগিদ দেন কর্মীদের আরও সক্রিয় হওয়ার। মানসিকতার পরিবর্তন লাগবে, কারণ আমি সব কিছু পরিবর্তন করলাম, যদি আমাদের যার যার অফিস আদালতের ভিতরে যদি এই কিউলেক্স মশার আর এডিস মশার লার্ভা থাকে, তাহলে কিন্তু কোনো ওষুধেই বা কোনো পদ্ধতিগত চেঞ্জ করলেও কিন্তু কাজ হবে না। মশক নিয়ন্ত্রণ ওষুধের ডোজ বারবার পরিবর্তন করা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, এখন থেকে ওয়ার্ড ভিত্তিক মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশার পেস্টিসাইড কীটনাশক আবিষ্কার হচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে। আমি একই সিজনেরটা আমি আরেক সিজনে দিতে চাচ্ছি না। কর্মী পরিচালনা বড় চ্যালেঞ্জ বলে জানান মেয়র। আহ্বান জানান সকলকে একযোগে কাজ করার। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে কৃষিতে বিপ্লব ঘটে গেছে। বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতেই জোর দিয়েছিলেন। তাঁরই দেখানো পথে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জনসংখ্যার চাপ, কৃষি জমি হ্রাস, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। কৃষি গবেষণায় এগিয়েছে অনেক দূর। মফিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। 24 বছরের পাকিস্তানি শাসনে শুধুই বঞ্চনার ইতিহাস, সব ক্ষেত্রে বৈষম্য, কৃষিও চরম অবহেলিত। শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জাতির পিতার নির্দেশে বাঙালির লড়াই। স্বাধীনতার পর দেশ গঠনে কৃষিকেই প্রাধান্য দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রথম বাজেটের 786 কোটি টাকার 100 কোটি টাকাই বরাদ্দ কৃষিতে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আবারও পিছিয়ে পড়া, সারের জন্য প্রাণ দিতে হয় কৃষককে। জাতির পিতার পথ ধরেই তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে কৃষিখাত। ধান, গম, ভুট্টা উৎপাদনে সাফল্য এসেছে। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান 10ম, সবজি উৎপাদনে 3য়, আর মাছ উৎপাদনে বাংলাদেশ এখন 4র্থ অবস্থানে। জিডিপিতে কৃষির অবদান 13.6%। 2018-19 অর্থ বছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন 432.1 লাখ মেট্রিক টন। ভুট্টা উৎপাদন বেড়েছে। সবজি উৎপাদন বেড়ে হয়েছে 1,72,47,000 মেট্রিক টন। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 7ম। বেড়েছে ফল উৎপাদন, আম উৎপাদনে 7ম এবং পেয়ারায় 8ম। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কমেছে সারের দাম। এখন চ্যালেঞ্জ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি ব্যবস্থা আধুনিকায়ন। কৃষিক্ষেত্রে আমাদের অবশ্যই একটা দৃশ্যমান বা আমরা বলবো যে গর্ব অহংকার করার মতো একটি সাফল্য এসেছে। বঙ্গবন্ধু এই শ্যালো টিউবওয়েলেরও শুরু করেছিলেন, যে শ্যালো টিউবওয়েল, ব্যাপকভাবে শ্যালো টিউবওয়েল বসানোর জন্য, যার কারণে আমরা এই যে উপকারিতা পাচ্ছি এবং বাংলাদেশের কৃষিতে আমরা আধুনিক উপকরণ, সার, বীজ, তারপরে যে পানির সেচের ব্যবস্থা, কীটনাশকের ব্যবস্থা, এগুলো আমরা করতে পারছি। কৃষিজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ মাংসের উৎপাদনও বেড়েছে। পোলট্রি লাইভস্টক অর্থাৎ হাঁস মুরগি, মাছের চাষ, গবাদি পশু, এগুলোতেও আমাদের আধুনিক প্রযুক্তি আনতে হবে। মাছ, মাংস, ডিম, এগুলোতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কৃষিতে উন্নয়নের এ ধারা ধরে রাখতে কৃষি যান্ত্রিকীকরণ সহ পতিত জমি কৃষির আওতায় আনার পরিকল্পনার পাশাপাশি কৃষি গবেষণাতে নজর আছে সরকারের। সব ক্ষেত্রে একটা ড্রামাটিক, একটা রিভলিউশনারি চেঞ্জ, যেটি বঙ্গবন্ধু বলেছিলেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শাহজালাল বিমানবন্দরে অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্স-রে, সেবার মান বাড়ার পাশাপাশি বাঁচবে সময়। ঢালাওভাবে কর ছাড় দেওয়ার সুযোগ নেই বলছে এনবিআর, রাজস্ব আদায়ে নজর। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে করা মামলার আবেদন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। নোয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শোয়েব উদ্দিন খান 10 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে এই নির্দেশ দেন। এর আগে খিজির হায়াত খানের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভিন বাদী হয়ে আবেদনটি করেন। এতে কাদের মির্জা ছাড়াও তার ভাই শাহাদাত হোসেন, ছেলে মির্জা মাসরুর কাদের, তার শিখ সহ 97 জনের নাম উল্লেখ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্স-রে। এতে বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি সময়ও বাঁচবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানালেন, 3য় টার্মিনালেও বসবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি। জসিম জুয়েলের রিপোর্ট। বহুদিন ধরে প্রথাগত স্ক্যানার দিয়েই বিমানবন্দরগুলোর নিরাপত্তা তল্লাশি চলছিল, ফলে অনেক সময় চোখ ফাঁকি দিয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার। স্ক্যানারটি যুক্ত হলে শুধু শরীর স্ক্যানই নয়, করোনাকালে হাতের স্পর্শ ছাড়াই সবকিছু শনাক্ত করা যাবে। এরই মধ্যে 4টি ফুল বডি স্ক্যানার বসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, নির্মাণাধীন 3য় টার্মিনালেও থাকবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি। উইদাউট টাচ, তো এইটা তো আমরা অলরেডি টেম্পারেচার কন্ট্রোল গেটগুলোতে যেগুলো লাগিয়েছে এগুলো তো টাচবিহীন, এবং আমাদের চেক ইনগুলো তো এখন টাচবিহীন করার চেষ্টা চলতেছে। তো ভবিষ্যতে যেটা 3rd টার্মিনালে আমরা এই পুরো কনসেপ্টটা চলে আসবে। এটা কোভিড আমাদেরকে নতুন একটা মাত্রা দিয়েছে, যে চিন্তাভাবনা করার, যে সব কিছুতেই টাচবিহীনভাবে করার জন্য। তো এই যন্ত্রগুলো গ্র্যাজুয়ালি আসবে, একদিনে তো সম্ভব না সব কিছু পরিবর্তন করে দেওয়া। তা আমরা ধীরে ধীরে আমরা
প্ল্যান মাফিক ধাপে ধাপে এগুলো পরিবর্তন আনবে আর ভবিষ্যতে। করোনা মহামারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন করে ভাববার সুযোগ করে দিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এই প্যান্ডেমিক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমাদেরকে ফিউচারের যে টাচলেস অথবা অটোমেটেড যে সিস্টেম, এগুলো আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে নতুন প্রযুক্তি দেশের সব বিমানবন্দরে স্থাপন করা হবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা যেসব যন্ত্রপাতিগুলো সিলেক্ট করতে যাচ্ছি ওগুলো আধুনিক। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। ঢালাওভাবে কর ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। রাজধানীর এনবিআর কার্যালয়ে এক প্রাক বাজেট আলোচনায় এই কথা বলেন তিনি। বাজেট পরবর্তী আলোচনা সভাগুলোতে ব্যবসায়ী সংগঠনগুলো নিয়মিতই কর মূসক ছাড় চাইছে। মঙ্গলবার বৈঠকে বেজা, বেবজা, হাইটেক পার্কের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো একই ধরনের দাবি করে। এবার সংস্কৃতি সংবাদ। মুজিব মানেই স্বাধীনতা, এই শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে মাতৃভূমি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজনে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া কবিতা আবৃত্তি ও বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন। মার্চে কবিতা স্বাধীনতা বাঙালির। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতা জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, 3 স্তরের নিরাপত্তা। শস্যচিত্রে বঙ্গবন্ধু এখন গিনেস বুকে, বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার জন্য 30,000 ঘর দেবে সরকার, একনেকে প্রকল্প অনুমোদন। বাড়ছে করোনা সংক্রমণ, আরও 26 মৃত্যু, জনসমাগম না করার নির্দেশ, বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। কতজনকে দায়মুক্তি দিয়েছেন ইকবাল মাহমুদ, জানতে চায় হাইকোর্ট, 11 এপ্রিলের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।